আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই বই থেকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নগদ প্রবাহ বিবরণী নিয়ে আলোচনা করব। যারা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার এবং ডিগ্রি সেকেন্ড ইয়ারে আছো, তোমাদের জন্য এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে। চলো আমরা শুরু করি। নগদ প্রবাহ বিবরণী কাকে বলে? যে বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ তহবিলের পরিবর্তন সম্পর্কে বিস্তারিতভাবে জানা যায় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। অর্থাৎ আমরা যে বিবরণীর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের নগদ টাকার কি পরিবর্তন হয়েছে সেটি যখন জানতে পারবো তখন তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। নগদ প্রবাহ বিবরণী মূলত আন্তর্জাতিক হিসাবমান 7 অনুসারে তৈরি করা হয়। নগদ প্রবাহ বিবরণী উপস্থাপন করার পদ্ধতি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি ডিরেক্ট মেথড, আর একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি ইনডিরেক্ট মেথড। এই দুটি পদ্ধতির মাধ্যমে মূলত আমরা নগদ প্রবাহ বিবরণী তৈরি করে থাকি। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং, এখানে অ্যাকাউন্টিং হবে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 07 আন্তর্জাতিক হিসাবমান 7 অনুযায়ী নগদ প্রবাহ বিবরণীর 3টি কার্যক্রমের কথা বলা হয়েছে। এক হচ্ছে পরিচালন খাততে নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। 2 হচ্ছে বিনিয়োগ খাততে নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। 3 হচ্ছে অর্থায়ন খাততে নগদ প্রবাহ, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই 3টা খাত দিয়ে মূলত আমরা ডিরেক্ট মেথডের অঙ্ক এবং ইনডিরেক্ট মেথডের অঙ্কগুলো করে থাকব। তো আজকে আমরা ইনডিরেক্ট মেথড বা পরোক্ষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা বেশিরভাগ প্রশ্নগুলোতে পরোক্ষ পদ্ধতি পাই, তবে আমাদের প্রত্যক্ষ পদ্ধতিও ইম্পর্টেন্ট। আমাদের পরোক্ষ পদ্ধতিটা আমরা আজকে আলোচনা করব, পরবর্তীতে আমরা ডিরেক্ট মেথড প্রত্যক্ষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো পরোক্ষ পদ্ধতি করার জন্য আমরা একটা তালিকা বুঝবো ভালো করে। আমরা লিখেছি এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইনডিরেক্ট মেথড ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2020। অর্থাৎ কারণ এটা একটা হিসাবকাল শেষে তৈরি করা হয়, এই জন্য আমাদেরকে লিখতে হবে বছরের শেষ তারিখ। এখানে আমরা ঘর করেছি অ্যাকাউন্টস টাইটেল, টাকার কর করেছি 2টা। প্রথমে আমরা শুরু করব ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দিয়ে। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসের যে আইটেমগুলো এখানে বসবে সেই আইটেমগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ক্যাশ ফ্লো অপারেটিং অ্যাক্টিভিটিসের শুরুতে আমরা এখানে লিখব নেট ইনকাম। নেট ইনকামটা আমরা সেকেন্ড কলামে লিখেছি। যদি প্রশ্নে নেট ইনকামটা না থাকে, ইনডিরেক্ট মেথড করার জন্য বলে, তাহলে নেট ইনকামটা আমাদের অঙ্কের ভিতর থেকে আমরা বের করে নিয়ে আসতে হবে। ওকে, নেট ইনকামটা আমাদেরকে বের করে আনতে হবে। যদি প্রশ্নে থাকে তো ভালো, আমরা লিখে দিব সেকেন্ড কলামে। এই নেট ইনকামের সাথে কিছু আইটেম যোগ বিয়োগ হয়ে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের টাকাগুলো বের করে নিব। তো এই জন্য যোগ বিয়োগ করার জন্য আমরা একটা এখানে নাম দিয়েছি অ্যাডজাস্টমেন্ট, সমন্বয়। কি সমন্বয় হবে, কি যোগ হবে, কি বিয়োগ হবে। তো যোগের কিছু আইটেম আমরা এখানে লিখেছি, বিয়োগের কিছু আইটেম আমরা লিখেছি। যোগের আইটেমের মধ্যে প্রথমে লিখেছি আমরা অবচয় ডেপ্রিসিয়েশন, এরপর লিখেছি রিটার্ন অফ ইনটেনজিবল অ্যাসেট, অর্থাৎ স্থায়ী সম্পদের উপর অবচয় এবং অস্পর্শনীয় সম্পদের উপর যদি অবলোপন থাকে সেটা আমরা এখানে যোগ করব। 2 নাম্বার লিখেছি লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, কোনো স্থায়ী সম্পদ বিক্রি করে যদি আমাদের প্রতিষ্ঠানে লস হয়, এই লসের আইটেমটা আমরা এখানে যোগ দিব। ওকে। 3 নাম্বার হচ্ছে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, চলতি বছরে যদি কারেন্ট অ্যাসেটের পরিমাণ হ্রাস পায়, যে হ্রাসের অংশটুকু আমরা এখানে যোগ দিব। 4 নাম্বার লিখেছি ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস, চলতি বছরে যদি আমাদের চলতি দায় হ্রাস ইনক্রিজ হয়, বৃদ্ধি পায়, এই বৃদ্ধির অংশটুকু আমরা এখানে যোগ দিব। এখন বৃদ্ধি হ্রাস আমরা বুঝবো কিভাবে, সেটা আমরা অঙ্কেই বুঝাবো কিভাবে বৃদ্ধি কিভাবে হ্রাস হয়েছে। ওকে, আপাতত এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এই যোগের বিষয়গুলো মনে রাখলে বিয়োগেরটা আমরা অটোমেটিক লিখতে পারবো। আমরা বিয়োগের আইটেমে কি বসাবো, এই যে লসটা যদি আমাদের এখানে যোগ হয় তাহলে তার প্রফিটের অংশটা, সম্পদ বিক্রি করে যে লাভ হবে, লাভের অংশটা আমরা এখানে মাইনাস করব। কারেন্ট অ্যাসেট ডিক্রিজ যদি এখানে যোগ হয়, কারেন্ট অ্যাসেট ইনক্রিজটা আমরা এখানে মাইনাস করব। ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি ইনক্রিজ যদি যোগ হয়, কারেন্ট লায়াবিলিটি ডিক্রিজটা আমরা এখানে মাইনাস করব। এই 3টা আইটেম আমরা মূলত এই 3টা আইটেমের বিপরীতভাবে লিখেছি।
লসটা প্রফিট হয়েছে, প্রফিটটা মাইনাস করেছি, ডিক্রিজটা এখানে কারেন্ট অ্যাসেট ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ কারেন্ট লাইবিলিটিটা এখানে ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি হয়েছে। ওকে, এই সমন্বয়ের আইটেমগুলো আমরা এখানে বসিয়ে এই সেকেন্ড কলামে নিয়ে আসব, নিয়ে আসার পরে আমাদের নেট ইনকামের সাথে আমরা যোগ বিয়োগ করব। এটা যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ হবে, এটা যদি প্লাস হয় তাহলে যোগ হবে। যোগ বিয়োগ হয়ে এই টাকাটা আসবে। এই টাকাটা যদি পজিটিভ হয়, এই টাকাটা যদি পজিটিভ হয় তাহলে আমরা লিখব নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। যদি পজিটিভ হয় লিখব আমরা নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। যদি এটা নেগেটিভ হয়ে যায় তাহলে আমরা লিখব নেট ক্যাশ ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। নেগেটিভ হলে লিখব আমরা ইউজড, নেগেটিভ হলে লিখব ইউজড, আর পজিটিভ হলে লিখব আমরা প্রোভাইডেড। ওকে, ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস। আমাদের অঙ্কে ডিরেক্ট এবং ইনডিরেক্টের পার্থক্য মূলত অপারেটিং অ্যাক্টিভিটিসটা নিয়ে। আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অ্যান্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে ডিরেক্ট ইনডিরেক্টের কোনো জায়গায় কোনো পার্থক্য থাকবে না, শুধুমাত্র আমাদের এখানে ইনডিরেক্টে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস, ডিরেক্টের অপারেটিং অ্যাক্টিভিটিসের একটু পার্থক্য থাকবে। এর পরবর্তী ফ্লোতে যাচ্ছি আমরা, বি নাম্বার ফ্লো। এটা মূলত পুরোটা একটা তালিকা, এ বি সি তিনটা তালিকার হিসাব আমরা একসাথে করব। বি নাম্বার লিখেছি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। তো বিনিয়োগ কার্যক্রমে কি কি আইটেমগুলো বসবে আমরা এটা লিখব। আমরা কিছু যোগের আইটেম এবং কিছু বিয়োগের আইটেম পেয়েছি, সংক্ষেপে বুঝে নেব আমরা। স্থায়ী সম্পদ যদি আমরা বিক্রয় করি, কারণ টাকা আসে, বিক্রয় করলে টাকা আসে, এখানে আমরা যোগ করব। আর স্থায়ী সম্পদ যদি আমরা ক্রয় করি, আমাদের কাছ থেকে নগদ টাকা যায়, এজন্য আমরা বিয়োগ করব। এখানে মূলত ইনফ্লো অ্যান্ড আউটফ্লোটা বোঝানো হয়েছে। প্রতিষ্ঠানে টাকা আসবে এই কারণে এখানে যোগ, আর প্রতিষ্ঠান থেকে টাকা যাচ্ছে আউটফ্লো হচ্ছে, সেই জন্য এখানে আমরা করব বিয়োগ। তাহলে সম্পদ বিক্রি করলে, স্থায়ী সম্পদ বিক্রি করলে যোগ, লং টার্ম ইনভেস্টমেন্ট বিক্রয় করলে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রি করলে যোগ, এবং কোনো সম্পদ যদি ক্রয় করি, পারচেস অফ ফিক্সড অ্যাসেট, ইকুইপমেন্ট, বিল্ডিং, এগুলো ক্রয় করলে করব বিয়োগ। ওকে, এগুলো যোগ বিয়োগ করে এই টাকাটা আসবে, এই টাকাটা আসবে। যদি এই টাকাটা পজিটিভ হয়, এই টাকাটা যদি পজিটিভ হয়, এই টাকাটা যদি পজিটিভ হয়, আমাদের এটা প্রয়োজন নেই। এই টাকাটা, এগুলো যোগ বিয়োগ করে এই টাকাটা আসবে। এই টাকাটা যদি পজিটিভ হয় তাহলে আমরা লিখব নেট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। পজিটিভ হলে লিখব আমরা প্রোভাইডেড, আর নেগেটিভ হলে আমরা লিখব ইউজড। ওকে, এই যে ইনভেস্টিংয়ের এই টাকাগুলো যোগ বিয়োগ করে এই টাকাটা আমরা পেয়েছি। এটা পজিটিভ হলে প্রোভাইডেড, নেগেটিভ হলে ইউজড। ওকে, আচ্ছা, পরবর্তী যাচ্ছি আমরা 3 নাম্বার ফ্লোতে, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রমে কি কি আইটেমগুলো যোগ হবে? আমরা যদি ডিভিডেন্ড পেড করি, লভ্যাংশ প্রদান করি, তাহলে ব্যবসা থেকে টাকা যাবে, এই কারণে আমরা এখানে বিয়োগ করব। যদি বন্ড ইস্যু করে, ঋণ নেওয়া হয়, ইস্যু মানে এখানে ঋণ নেওয়াকে বোঝানো হয়েছে, ঋণ নিলে প্রতিষ্ঠানে টাকা আসবে, তাহলে যোগ হবে। যদি কমন স্টক ইস্যু করে, মূলধন বিক্রয় করে, তাহলে টাকা আসবে, এখানে যোগ হবে। যদি রিডামশন অফ বন্ড, আমাদের ঋণের টাকা পরিশোধ করা হয়, তাহলে আমাদের প্রতিষ্ঠান থেকে টাকা যাবে, তাহলে বিয়োগ হবে। যদি আমরা ট্রেজারি স্টক ক্রয় করি, তাহলে প্রতিষ্ঠান থেকে টাকা যাবে, সেই কারণে বিয়োগ হবে। ওকে, তাহলে এই যে আইটেমগুলো যোগ বিয়োগ করে আমরা এখানে একটা টাকা পাবো। এটা যদি পজিটিভ হয় তাহলে লিখবো আমরা প্রোভাইডেড, নেগেটিভ হলে লিখবো আমরা ইউজড। ওকে, তাহলে কী কী আইটেম বিয়োগ? ডিভিডেন্ড, কারণ টাকা যাবে, বিয়োগ। ইস্যু অফ বন্ড এবং ইস্যু অফ কমন স্টক, এগুলোর কারণে টাকা আসে, তাহলে যোগ। এবং রিডেমশন অফ বন্ড অথবা বন্ড ফেট, এটা আমরা টাকা যাবে এই কারণে করব বিয়োগ, এবং ট্রেজারি স্টক ক্রয় করলে টাকা যাবে এই কারণে বিয়োগ। এই আইটেমগুলো যোগ বিয়োগ করে যে টাকাটা আসবে, এটা পজিটিভ হলে প্রোভাইডেড, আর নেগেটিভ হলে হবে ইউজড। আশা করি ক্লিয়ার। এইবার আমাদের 3টা ফ্লো, এ ফ্লো অপারেটিং, বি ফ্লো হচ্ছে ইনভেস্টিং, সি ফ্লো হচ্ছে আমাদের ফাইন্যান্সিং। এই 3টা ফ্লো যোগ করব। এই যে 3টা ফ্লো যোগ করে এই টাকাটা বের হয়েছে, এই টাকাটা বের হয়েছে। তাহলে আমাদের প্রথমে হচ্ছে এই অপারেটিংয়ের এটা, এবং ইনভেস্টিংয়ের হচ্ছে এটা, এবং ফাইন্যান্সিংয়ের হচ্ছে আমাদের এটা। এই 3টা ফ্লো, এ বি সি, 3টা ফ্লোটা যোগ করলে আমরা এই টাকাটা পাচ্ছি। এই টাকাটা যদি পজিটিভ হয় তাহলে লিখব নেট ক্যাশ ইনক্রিজ, পজিটিভ হলে ইনক্রিজ, আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা লিখব নেট ক্যাশ ডিক্রিজ। আশা করি এটুকু পর্যন্ত ক্লিয়ার সবার। তাহলে নেট ক্যাশ ইনক্রিজ, নেট ক্যাশ ডিক্রিজ। ওকে, তাহলে এই টাকাটা আমরা পেয়েছি। এই টাকার সাথে আমাদের প্রশ্নে শুরুতে একটা ক্যাশ টাকা দেওয়া থাকবে,
ধরো অঙ্কটা হচ্ছে 2017 এবং 2018, তাহলে এটা হচ্ছে 17টা হচ্ছে ওপেনিং আর 18 হচ্ছে এন্ডিং। এই নেট ক্যাশ ইনক্রিজ এবং ডিক্রিজের সাথে আমরা 17 সালের যে টাকাটা ওপেনিংয়ের ক্যাশ টাকাটা আমরা কি করব, এটার সাথে যোগ দিব। তাহলে ওপেনিংয়ের ক্যাশ টাকাটা যোগ করার সাথে সাথে আমাদের এন্ডিংয়ের যে টাকাটা ছিল এটা অটোমেটিক মিলে যাবে, এটা হচ্ছে এন্ডিং ক্যাশের টাকাটা বের হয়ে যাবে। তাহলে জিনিসটা কীভাবে, নেট ক্যাশ ইনক্রিজ এবং ডিক্রিজের সাথে আমরা ওপেনিং ক্যাশটা যোগ করব, সরাসরি আমরা পেয়ে যাব এন্ডিং ক্যাশ। এই এন্ডিং ক্যাশ যদি মিলে যায় তাহলে আমাদের অঙ্কটা খুব সহজে মিলে গেছে। ওকে, এই হচ্ছে আমাদের ইনডিরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা তালিকা। এই তালিকায় একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস থাকবে, একটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থাকবে, একটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থাকবে। এই তালিকাটা কমপ্লিট ভালোভাবে বুঝে অঙ্ক করতে হবে, তাহলে তুমি অঙ্কগুলো খুব সহজে করে ফেলতে পারবা। কিছু অঙ্কের আরও রুলস আছে, আমরা এই অঙ্কগুলো করার জন্য অনেক সময় অবচয় বের করা লাগে, অনেক সময় সম্পদ বিক্রয় করলে সেটা বের করা লাগে, সম্পদ ক্রয় করলে এটা বের করা লাগে, নেট ইনকাম বের করা লাগে, অনেক সময় আবার অবচয় বের করা লাগে। এইগুলোর কিছু সূত্র আছে, এগুলোর সূত্রগুলো যদি আমরা একটু দেখি, এখানে 4টা সূত্র আমি দিয়েছি। এই 4টা সূত্র ভালোভাবে বুঝলে আশা করি অঙ্কের ভিতরে যে প্রবলেমগুলো সেগুলো খুব সহজে তোমরা সমাধান করতে পারবে। 1 নাম্বার দিয়েছি আমরা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, কীভাবে আমরা বার্ষিক অবচয় নির্ণয় করব। এখানে দিয়েছি ক্লোজিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, সমাপনী অবচয় সঞ্চিতি, এটা থেকে মাইনাস করব ওপেনিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ক্লোজিং মাইনাস ওপেনিং। কোনো সম্পদ বিক্রয় করলে ওই বিক্রয়কৃত সম্পদের অবচয়টা যোগ দিব। কোনো সম্পদ ফুললি ডেপ্রিসিয়েশন অথবা ডিসকার্ড হয়েছে এমন সম্পদের অবচয়টা আমরা এখানে যোগ দিব। তাহলে ক্লোজিং মাইনাস ওপেনিং প্লাস সোল্ড অফ অ্যাসেট ডেপ, যে সম্পদ বিক্রি করবো তার অবচয়, এবং এখানে যে সম্পদ সম্পূর্ণ অবচয় হয়ে গেছে তার অবচয়টা আমরা যোগ দিব। এখানে প্লাস মাইনাস আসুক, এটা কোনো ব্যাপার না, এখানে যা আসবে সেটা হচ্ছে অবচয়। ওকে, অ্যাকুমুলেটেডটা মাইনাস দিয়ে থাকে, মাইনাস লেখার কোনো দরকার নাই, মাইনাসের কোনো কাজে এখানে আসবে না। 2 নাম্বার দিয়েছি রিটেন আর্নিং, সংরক্ষিত আয়, সমাপনী সংরক্ষিত আয় কীভাবে নির্ণয় করবো, এন্ডিং রিটেন আর্নিং। মূলত এন্ডিং রিটেন আর্নিংয়ের একটা সূত্র থেকে মূলত আমরা নেট ইনকামটা যদি অঙ্কে না থাকে আমরা বের করার জন্য ফর্মুলা দিয়েছি। আপাতত আমরা এন্ডিং রিটেন আর্নিং কীভাবে বের করবো, ওপেনিং রিটেন আর্নিং প্লাস নেট ইনকাম মাইনাস ডিভিডেন্ড। এই জায়গা থেকে মূলত আমরা নেট ইনকামটা বের করার একটা সূত্র তৈরি করব। তাহলে নেট ইনকাম সমান এই এন্ডিং রিটেন আর্নিং, এটা থেকে আমরা ওপেনিংটা যদি এই পাশে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, এন্ডিং মাইনাস ওপেনিং, এই ডিভিডেন্ডটা এখানে মাইনাস আছে, এই পাশে আসলে হয়ে যাবে ডিভিডেন্ডটা প্লাস। তাহলে এন্ডিং রিটেন আর্নিং মাইনাস ওপেনিং রিটেন আর্নিং প্লাস ডিভিডেন্ড, এটা দিয়ে মূলত আমরা নেট ইনকামটা বের করে নিব। এরপরে 3 নম্বর সূত্র দিয়েছি পারচেজ অফ ইকুইপমেন্ট, আমাদের ক্রয়কৃত যন্ত্রপাতি কীভাবে বের করব, অর্থাৎ সম্পদ ক্রয় করলে কীভাবে বের করব, ক্লোজিং ইকুইপমেন্ট মাইনাস ওপেনিং ইকুইপমেন্ট, এবং যে সম্পদটা বিক্রয় করবে তার কস্ট, সোল্ড অফ ইকুইপমেন্ট কস্ট, ওই সম্পদের ক্রয় মূল্যটা আমরা এখানে যোগ করে দিলে পারচেজ অফ ইকুইপমেন্টটা পেয়ে যাব। ক্লোজিং মাইনাস ওপেনিং প্লাস সোল্ড অফ ইকুইপমেন্ট কস্ট, এটা যোগ করলে আমরা পেয়ে যাব পারচেজ অফ ইকুইপমেন্ট। আরেকটা সূত্র দিয়েছি লস অফ সোল্ড অফ ইকুইপমেন্ট, সম্পদ বিক্রি করে আমাদের যে লাভ বা ক্ষতি হবে, প্রফিট অর লস হবে, সেটার আমরা এখানে সূত্র দিয়েছি। বুক ভ্যালু, এখন বুক ভ্যালু কি, বুক ভ্যালু হচ্ছে কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ, সম্পদের ক্রয় মূল্য থেকে তার অবচয় বিয়োগ করলে পাওয়া যায় বুক ভ্যালু। এখন বুক ভ্যালু বিক্রয় মূল্য, এক কথায় সংক্ষেপে আমরা বুঝবো, বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ, আর বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে হবে ক্ষতি, এটা মাথায় রাখো। বুক ভ্যালু থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ, আর বিক্রয় মূল্য কম হলে ক্ষতি। এটা আমরা অঙ্কের ভিতরে এই জিনিসগুলো আশা করি বুঝাবো, জাস্ট আমি এখানে একটা ফর্মেট দাঁড় করে দিয়েছি তোমাদের জন্য, তোমরা যেন ভালোভাবে বুঝো। ওকে, তো আজকে আমরা এটুকু পর্যন্ত এই চ্যাপ্টারের এই বেসিক এটুকু পর্যন্ত আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।